জমি কিংবা কোনো সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার জন্য কিছু কিছু ডকুমেন্ট এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। এই ডকুমেন্টগুলো ছাড়া আপনারা এখন থেকে আর কোনো সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সম্পত্তি হস্তান্তর করার জন্য, অর্থাৎ বিক্রেতা যদি কোনো ক্রেতাকে সম্পত্তির মালিকানা দিয়ে দেয়, তাহলে সেই দিয়ে দেওয়ার জন্য আইনগতভাবে একটি দলিল তৈরি করতে হয় এবং সেই দলিলটি আবার বৈধতা কিংবা ওই হস্তান্তরটাকে আইনত বৈধতা দেওয়ার জন্য সেই দলিলটি পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হয়। এখন এই যে দলিলটি আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই দলিলটি রেজিস্ট্রেশন করার জন্য মালিক অর্থাৎ যে দাতা সম্পত্তি হস্তান্তর করলেন তার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়, কিংবা যে গ্রহীতা সম্পত্তিটি গ্রহণ করে মালিকানা অর্জন করবেন তাকেও কিন্তু কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। এই ডকুমেন্ট সাবমিট করার মাঝেও অন্যান্য কিছু কাগজপত্র দুই পক্ষকেই আপনার সংগ্রহ করে সেগুলো সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হয়, কিংবা প্রমাণ করতে হয় যে যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছেন তিনি আসলে মালিক কিনা, কিংবা বৈধভাবে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে সম্পত্তিটি অন্য কারো কাছে হস্তান্তর করে দিচ্ছেন কিনা। তো এই বিষয়গুলোকেই আইনত বৈধতা দিতে এখন থেকে কিছু ডকুমেন্টকে বাধ্যতামূলক করা হয়েছে। যে ডকুমেন্টগুলো ছাড়া আপনারা কোনো সম্পত্তির দলিল তৈরি করে পরবর্তীতে সেটি যদি নিয়ে সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করেন রেজিস্ট্রেশন করার জন্য, তাহলে সেই ডকুমেন্টগুলোর অনুপস্থিতির কারণে সেই ডকুমেন্টগুলো কিংবা সেই দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে, কিংবা আপনাকে তাৎক্ষণিক আইনের আওতায় এখন নিয়ে আসার কিন্তু সুযোগ রয়েছে। তো কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো যদি নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা শ্রেণী বিন্যাস করে আলোচনা করি। তাহলে সর্বপ্রথম যদি আমরা ধরি যে বিক্রেতা কিংবা দাতা, সেই দাতার কি কি কাগজপত্র লাগবে। সর্বপ্রথম দাতার পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে ডকুমেন্ট সেটিকে সাবমিট করতে হবে। তারপরে আরেকটি বিষয়, যদি কোনো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোনো সম্পত্তি হয়, তাহলে যে দাতা তার অবশ্যই ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট যেটি আমরা বলি, সেটিকেও এই ডকুমেন্টগুলোর সঙ্গে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জমি সংক্রান্ত প্রমাণ, অর্থাৎ যে দাতা সম্পত্তিটি অন্য একজনের কাছে বিক্রয় করবেন কিংবা তার কাছে হস্তান্তর করবেন, সেই জমিটির লিগেল মালিক যে সেই ব্যক্তি, সেই লিগেল মালিকানা প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট অবশ্যই লাগবে। এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দলিল, এবং এই দলিলটি হতে পারে আপনার ক্রয়সূত্রে সম্পত্তির দলিল, হেবা দলিল, দানপত্রের দলিল, উইল, এই ধরনের যে কোনো একটি দলিল কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এবং এই দলিলে কোনো ধরনের ভুল থাকা যাবে না। অর্থাৎ দলিলে যে 5 ধরনের উপাদানের কথা সব সময় বলা হয়, সেই উপাদানগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সম্পত্তির বিবরণ দলিলে ঠিকঠাক মতো উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সম্পত্তির দলিলের লেখা থাকে 5 দাগের সম্পত্তি, এখন যদি আপনি যে সম্পত্তিটি হস্তান্তর করতে যাচ্ছেন সেটি যদি 6 দাগের হয়, তাহলে তো এই সম্পত্তি কি ওই দলিলটি কিন্তু কখনোই কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। তারপরে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ, আপনি যে দলিলের বলে সম্পত্তি হস্তান্তর করবেন, সেই দলিলে আপনার যার কাছ থেকে সম্পত্তিটি পেয়েছেন তার নাম, তার সকল বিস্তারিত বর্ণনা ঠিকঠাকভাবে উল্লেখ থাকতে হবে। কোনো ধরনের করণিক ভুল অর্থাৎ নামের ভুল, ঠিকানার ভুল, মৌজার ভুল, এই ধরনের কোনো ভুল কিন্তু দলিলে থাকা যাবে না। ঠিক একই কিন্তু যে আপনি সম্পত্তি গ্রহীতা, আপনার কিন্তু সকল ইনফরমেশন ওই দলিলে ঠিকঠাক মতো থাকতে হবে। কোনো ধরনের করণিক ভুল থাকা যাবে না। পিতার নাম, আপনার নাম, মাতার নাম, মৌজা, গ্রাম, এইগুলো কোনো কিছুই কিন্তু ভুল থাকা যাবে না। তারপরে আরেকটি বিষয় হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে, অর্থাৎ আপনার দলিল আপনার তৈরি করার সময় যে সাক্ষীদের উপস্থিতিতে থাকতে হয়, সেই সাক্ষীদের সকল ডকুমেন্ট অর্থাৎ তাদের পরিচয়পত্র থেকে শুরু করে নাম, ঠিকানা, সকল কিছু কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই দলিলটি অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। এই হচ্ছে দলিলের ব্যাপার। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যে জমি হস্তান্তর করতে যাচ্ছেন
সেই হস্তান্তরযোগ্য সম্পত্তির কিন্তু আপনার নামজারি অবশ্যই থাকতে হবে। নামজারি ছাড়া সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন কিন্তু এখন আর কোনোভাবেই করে দেওয়া হবে না। এক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গেই যদি আগে থেকে কোনোভাবে আপনার নামে নামজারি করা না থাকে, তাহলে সম্পত্তি হস্তান্তরের আগে অবশ্যই আপনাকে সেই সম্পত্তির অনুকূলে নিজের নামে মিউটেশন খারিজ কিংবা নামজারির কাগজপত্র এই রেজিস্ট্রেশনকৃত দলিলের সাথে, অর্থাৎ আপনারা যে দলিলটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই দলিলের সাথে উল্লেখ করতে হবে। তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি ওই সম্পত্তির অনুকূলে আপনার নামে রেকর্ড থাকে, তাহলে সেই রেকর্ড সংক্রান্ত সকল ডকুমেন্ট কিংবা আপনার ওই রেকর্ডে যে নাম আছে সেটি প্রমাণ করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন আনুষঙ্গিক, সেগুলো কিন্তু আপনার এই দলিলের সঙ্গে সাবমিট করতে হবে। তারপরে এই সকল মালিকানা প্রমাণের কাগজপত্রের সঙ্গে পাশাপাশি আপনাদেরকে সেই সম্পত্তির অনুকূলে যে হস্তান্তর করছেন কিংবা সেই সম্পত্তিটি যে আপনার, সেটি মৌখিকভাবে কিংবা দালিলিকভাবে দস্তখতের মাধ্যমে প্রমাণ করার জন্য 2 জন সাক্ষীকে অবশ্যই উল্লেখ রাখতে হবে কিংবা সেই সকল সাক্ষীদেরকে উপস্থিত থাকতে হবে। সঙ্গে তাদের সকলের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যদি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি, সঙ্গে তাদের ছবিও কিন্তু সঙ্গে ওই দলিলের সঙ্গে উল্লেখ করে দিতে হবে। এটি গেল আপনার হচ্ছে যে বিক্রেতা, তার আনুষঙ্গিক কাগজপত্র। এখন আসে ক্রেতার ক্ষেত্রে। ক্রেতার ক্ষেত্রে সর্বপ্রথম লাগবে সেই ক্রেতার বর্ণনামূলক যে ন্যাশনাল আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র, সেগুলোর কপি। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে, যদি তিনি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হন কিংবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোনো সম্পত্তি ক্রয় করতে চান, তাহলে সেই ব্যক্তি যে নিয়মিত সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করেন সেটির একটি সার্টিফিকেট কিংবা টিন সার্টিফিকেট যেটি আমরা বলে থাকি, সেটিকেও সংগ্রহে রাখতে হবে। তারপরে আরেকটি হচ্ছে, তাকে 2 জন সাক্ষীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তিনি যে মানসিকভাবে সুস্থ কিংবা তিনি যে ওই সম্পত্তিটি ক্রয় করার যোগ্য কিংবা তিনি যে সম্পত্তিটি ক্রয় করলেন, এগুলোকে প্রমাণাদি দেওয়ার জন্য কিংবা সাক্ষী দেওয়ার জন্য 2 জন সাক্ষীকে সঙ্গে তাদের ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্টের ফটোকপি কিন্তু এই দলিলের সঙ্গে উল্লেখ করে দিতে হবে এবং তাদেরকে সশরীরে এই সম্পত্তিটি হস্তান্তর কিংবা রেজিস্ট্রেশনের সময় আপনার সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করতে হবে। এই ডকুমেন্টগুলো ছাড়াও আনুষঙ্গিক আরো কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই ডকুমেন্টগুলো উল্লেখ করতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রথমেই হচ্ছে, যে জমিটি আপনারা হস্তান্তর করতে চাচ্ছেন সেই জমির ক্যাশ ম্যাপ অর্থাৎ নকশা অবশ্যই এই দলিলের সঙ্গে উল্লেখ করে দিতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওই সম্পত্তির অনুকূলে যদি কোনো ওয়ারিশান সনদের প্রয়োজন হয় প্রাসঙ্গিক ক্ষেত্রে, তাহলে অবশ্যই ওই সম্পত্তির দলিলের সঙ্গে আপনার ওয়ারিশান সার্টিফিকেটও কিন্তু উল্লেখ করে দিতে হবে। তারপরে আরেকটি বিষয় বলা হচ্ছে যে, সম্পত্তির মূল্য নির্ধারণের যে যদি কোনো ধরনের কাগজ থাকে কিংবা যদি না থাকে, যদি প্রয়োজনের ক্ষেত্রে কাগজের প্রয়োজন হয়, তাহলে ওই জমির মূল্য নির্ধারণের কিন্তু কাগজ আপনাদেরকে ওই সকল জমির দলিলের সঙ্গে উল্লেখ করতে হবে। এছাড়াও আরো আনুষঙ্গিক কিছু কাগজপত্র দরকার। যে দলিলটি আপনি তৈরি করবেন সেই দলিলটির কিন্তু একটি স্ট্যাম্প পেপারের উপর অবশ্যই লিখতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে ওই স্ট্যাম্প পেপারটিও কিন্তু সংগ্রহে রাখতে হবে। তারপরে আপনার ওই সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন যে ফি দরকার, সেই রেজিস্ট্রেশন ফিও কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আবেদন যে ফর্ম রয়েছে, সেই ফর্মে কিন্তু আপনাদের সুন্দরভাবে সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করে তারপরে আপনাদেরকে সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করতে হবে। এই সকল ডকুমেন্ট ছাড়াও আপনাদের ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি উপস্থিত থাকতে বলা হচ্ছে। এক্ষেত্রে যদি ক্রেতা উপস্থিত না থাকতে পারে, সেক্ষেত্রে তার যদি কোনো মাধ্যম কিংবা কোনো এজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কাজ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু অবশ্যই সাক্ষী এবং যে বিক্রেতা তার শারীরিক উপস্থিতি ম্যাজিস্ট্রেটের সামনে অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সাব রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু এই ডকুমেন্টগুলো এবং এই ধরনের যদি সশরীরে কোনো আপনার ব্যক্তি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে আর কোনো ধরনের সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের এই দলিল তৈরি এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ধরনের প্রশ্ন থাকার কথা, সকল প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে পেয়ে গেছেন। তাছাড়াও এই ধরনের ডকুমেন্ট কিংবা চাহিদা যেগুলো থাকে দলিল কিংবা আনুষঙ্গিক ডকুমেন্ট, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে কিংবা পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে কিছুটা পরিমার্জন হতে পারে। এক্ষেত্রে আপনাদের নিকট পরামর্শ, সকল ডকুমেন্ট সংগ্রহ করার পরে একজন ভালো আইনজীবী কিংবা সশরীরে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে
খোঁজ নিয়ে দেখতে পারেন, কিংবা তাদের কাছে লিস্ট থাকে, সেগুলো নিয়ে পরবর্তীতে ওই সকল ডকুমেন্ট আমরা সংগ্রহ করে পরবর্তীতে দলিল তৈরি কিংবা পরবর্তীতে যে রেজিস্ট্রেশনের প্রসেসটা সেটি আপনারা চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে যদি আমাদের থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কিংবা আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রেও কমেন্ট বক্স রয়েছে, আপনারা সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।